তো আমাদের এখন কয়েকটা মাত্র বড় জিনিস বাকি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রয়েড বাকি রয়েছে, যেটা আজকে করব। টোটাল ফ্রয়েডটা আজকে কমপ্লিট করব। অ্যান্ড এরিকসনের যে তত্ত্ব রয়েছে সেটা বাকি রয়েছে। এই দুটো টপিক কভার হয়ে গেলে আমাদের সিডিপির আর শিখনের কয়েকটা বড় অধ্যায় হলেই মোটামুটি 90% কভার হয়ে যাবে। শিখনের যেগুলো আছে স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, হ্যাঁ, কাপকা, কোহলার, ওয়াদিমার, গেস্টাল তত্ত্ব, এই সমস্ত ব্যাপারগুলো একটু কভার আপ করবো। ঠিক আছে, মোট তিনটে চারটে বড় জিনিস রয়েছে। পিঁয়াজে কোহলবাগ, ভাইগর্সকি তার মধ্যে একটা, যার মধ্যে ব্লুনার ঢুকে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লার্নিং থিওরির মধ্যে প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, এই স্টেপটা। আর তৃতীয় হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি। আর চতুর্থত যেটা বড় টপিক রয়েছে খুবই সহজ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা অলরেডি পড়ে ফেলেছো তোমরা। ঠিক আছে, তো এরপরে তোমাদের এরপরে প্রতিদিন পড়া দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেমন ধরো আজকে আহ, একটু মানে যখন শিখনের থিওরিটা করিয়ে দেবো তখন তোমাদের, হ্যাঁ, একদিনে সবগুলো নিলে হয়তো গোলমাল হয়ে যাবে। তো পড়া দিয়ে দেওয়া হবে যে পিঁয়াজি, কোহলবাগ, ভাইগর্সকি পড়ে আসবে, তারপরে মক টেস্ট এবং প্রশ্ন উত্তর উভয় হবে। মক টেস্ট দেবে এবং এখানে ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তর ধরা হবে। ঠিক আছে, তো সেটা মোটামুটি এখন 1 মাস দেরি আছে। এই মাসে আমরা মোটামুটি 90% কমপ্লিট করবো, এটা আমাদের টার্গেট। ঠিক আছে, সিডিপি 90% কমপ্লিট করবে এই মাসে। বাদ বাকি যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো সেগুলো মক টেস্টের সাথে সাথে আমরা করে ফেলবো। বেশ, সবাই একটু মন দিয়ে শুনবে। অ্যান্ড অবশ্যই নোট নোট ডাউন করবে এবং নোট যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকেও পড়বে। ঠিক আছে, দাঁড়াও, আমি শেয়ার করছি স্ক্রিনটা। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? ঠিক আছে। বেশ, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রয়েডের যে তত্ত্ব রয়েছে সেটা আমরা বাংলাতে কি নামে জানি? ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব নামে চিনি। ঠিক আছে, তো এখান থেকেও একটা প্রশ্ন হয় যে মনোসমীক্ষণবাদ বা মনোসমীক্ষণ তত্ত্বের জনক কে? দেখো, এই সমীক্ষণ কথাটা উল্লেখ করবে, এরিকসনের সাথে অনেকটা মিল থাকলেও এই সমীক্ষণ কথাটার মাধ্যমে তুমি চিনতে পারবে কোনটা ফ্রয়েডের কোনটা এরিকসনের। ঠিক আছে, তো এই যে সমীক্ষণ কথা উল্লেখ থাকলেই সেটার জনক হয়ে যাবেন ফ্রয়েড, এটা মনে রাখবে। আচ্ছা, ফ্রয়েডের যে তত্ত্ব তার মূল বিষয় কি? তার মূল বিষয় একটাই, সেটা হচ্ছে লিবিডো বা সেক্স। ঠিক আছে, এখানে তিনি আমাদের মনকে তিনটে ভাগে ভাগ করেছেন এবং তিনি বলেছেন কি, যে আমাদের যে মন, সেই মনকে পরিচালন করে তিনজন। একজনের নাম হচ্ছে ইক, ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ, একজন হচ্ছে ইগো, একজন হচ্ছে সুপার ইগো। এই তিনজন ব্যক্তি, ঈদ হচ্ছে জঘন্যতম ব্যক্তি, খুব খারাপ ব্যক্তি, যে সবসময় শুধুমাত্র নিজের ভালোটা বোঝে। ইগো হচ্ছে কি, যে মাঝারি ধরনের, অর্থাৎ সে ভালোও নয় আবার খারাপও নয়। আর সুপার ইগো কি? সুপার ইগো হচ্ছে সাধু ব্যক্তি বা খুবই ভালো, তার মধ্যে কোনো রকম খারাপ গুণ নেই। বোঝা গেল? ঈদ, যার মধ্যে 1%ও ভালো গুণ নেই, 100% সে একটা খারাপ, সবসময় খারাপ চিন্তা আমাদের মাথায় নিয়ে আসে। সুপার ইগো, যার মধ্যে হচ্ছে কোনো রকম খারাপ গুণ নেই, 100% পিওর। এটা আমাদের মনে যত প্রকার ভালো চিন্তা সবসময় সুপার ইগো নিয়ে আসে। আর ইগো কি? ইগো হচ্ছে যখন ঈদ এবং সুপার ইগোর মধ্যে ঝামেলা হয় তখন ইগো কি করে, সেই ঝামেলাকে সামলে, ঠিক আছে, সামলে দেয়, মিটমাট করে দেয়। বেশ, পরবর্তীতে আমরা ইডিগো সুপার ইগো সম্পর্কে জানবো আরো ডিটেলস আজকে। তো দেখো, প্রথমে আসি, প্রথমেই যেটা আমি বললাম তোমাদের, যে ফ্রয়েড যে তত্ত্ব দিয়েছেন তার সেই তত্ত্বের মূল ভিত্তি কি? তার মূল ভিত্তি হচ্ছে লিবিডো। লিবিডো কি? সহজ ভাষায় এবং যেটা বুঝতে পারবে সেই ভাষায় যদি বলা হয় লিবিডো অ্যাকচুয়ালি কি, লিবিডো বলতে বোঝানো হচ্ছে যৌন আকাঙ্ক্ষাকে। ওকে,
সেটা যে কোনো ব্যক্তির হতে পারে, নারী বা পুরুষ, তাদের যে যৌন আকাঙ্ক্ষা, সেই যৌন আকাঙ্ক্ষাকে লিবিডো বলা হয় মনোবিজ্ঞানের ভাষায়, সহজ ভাষায় বলতে গেলে। এবার ফ্রয়েড কি বললেন? ফ্রয়েড দেখলেন কি, যে একদম বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যাদের বয়স হয়তো দেখা যাচ্ছে 2 বছর বা 3 বছর বা হয়তো 1 বছর, তো তাদের মধ্যেও কিন্তু এই লিবিডো বর্তমান রয়েছে, লিবিডো বর্তমান রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। ঠিক আছে, এবার সেটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটা 40 বছরের মানুষের লিবিডো, একটা 3 বছরের মানুষের লিবিডো, তাদের মানে উভয় লিবিডো কিন্তু ভিন্ন হয় প্রকৃতিতে সেগুলো। তো এই লিবিডোর উপরে তিনি কিন্তু গবেষণা শুরু করলেন। ওকে, এবং সেটার উপরে তিনি প্রথম আবিষ্কার করলেন যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষদেরই লিবিডো থাকে না, একদম বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের মধ্যেও কিন্তু লিবিডো থাকে, কিন্তু এই যে লিবিডো সেটা সুপ্ত অবস্থায় থাকে। ঠিক আছে, সুপ্ত অবস্থায় থাকে। এবার এই যে লিবিডো, সেই লিবিডোর অবস্থান, সেই লিবিডোর অবস্থান এবং তার সক্রিয়তা, অর্থাৎ সেটা সুপ্তভাবে রয়েছে নাকি সক্রিয়ভাবে রয়েছে, এই সবের উপর ভিত্তি করে তিনি বিভিন্ন মানে বিভিন্ন স্টেজের মধ্যে মানুষের জীবনকালকে ভাগ করলেন। ঠিক আছে, যেটাকে আমরা ফ্রয়েডিয়ান স্টেজ অফ ডেভেলপমেন্ট নামে চিনি, সেই স্টেজ থেকে প্রশ্ন আসে। তো তোমাকে দুটো তিনটে জিনিস ফ্রয়েডের তত্ত্বের মধ্যে খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্রয়েডের যে স্টেজগুলোর কথা বলা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে লিবিডোর বিভিন্ন অবস্থানগুলো সম্পর্কে, এবং তৃতীয়ত যেটা রয়েছে ইড, ইগো এবং সুপার ইগো সম্পর্কে। এই তিনটে জিনিস মনে রাখলে ফ্রয়েডের তত্ত্ব থেকে আর কোনো রকম প্রশ্ন তোমাদের আটকাবে না। তো দেখো, তো প্রথমে আসছে আমাদের যৌনতা বা সেক্স। ঠিক আছে, এবং এই যে যৌন কামনা, সেটাকে তিনি লিবিডো বলেছেন, এটা মনে রাখবে, লিবিডো বলেছেন এটাকে তিনি। আচ্ছা দেখো, ফ্রয়েডের মত অনুসারে জীবনের প্রধান ও মৌলিক চাহিদা শক্তি হচ্ছে যৌনতা। তার মতে দেহের যে কোনো অঙ্গ কার্যাবলী থেকে শারীরিক সুখ অনুভূতি হয়। যেমন কি, তোমার ধরো পা, পা হচ্ছে তোমার দেহের একটা অঙ্গ, তাই তো? পায়ের কাজ কি? পায়ের কাজ হচ্ছে হাঁটা চলা। ঠিক আছে, তো একজন ব্যক্তি যদি ধরো 1 বছর, 1 বছর ধরে কোনো রকম হাঁটছে না, সে সবসময় চেয়ারে হয় বসে রয়েছে, না হয় বেডের মধ্যে শুয়ে রয়েছে, তাহলে তার এই যে পা, তার লিবিডোর পরিতৃপ্তি ঘটবে না। তোমার হাত, হাতের কাজ কি? হাতের কাজ ধরে নাও কোনো কিছুকে ধরা। তো একজন ব্যক্তি রয়েছে যে 10 বছর ধরে তার হাতের কোনো রকম ব্যবহার করেনি, তো হাতের যে লিবিডো সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। ঠিক একইভাবে মুখের কাজ, জিভের কাজ কি? স্বাদ গ্রহণ করা। তো কোনো একটা ব্যক্তি যার জিভ কোনো সময় স্বাদ পাচ্ছে না, সে শুধুমাত্র ডাইরেক্ট স্যালাইনের মাধ্যমে বেঁচে রয়েছে 1 বছর ধরে, তো তার যে জিভ, তার যেটা কাজ সেটা সে করতে পারছে না, ফলে সেই জিভের লিবিডোর পরিতৃপ্তি ঘটছে না। তো ফ্রয়েড এটাই বলেছেন যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের নির্দিষ্ট কাজ রয়েছে, এবং সেই অঙ্গগুলো যখন সেই সমস্ত কাজগুলো করে, সেই সমস্ত কাজ করার মাধ্যমে সেই অঙ্গের লিবিডোর পরিতৃপ্তি ঘটে। বোঝা গেল? দেখো, তো তিনি আরো বলেন যৌনতা কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়, যেটা একদম প্রথমে বললাম, তিনি কিন্তু বাচ্চা শিশুদের মধ্যেও এই যৌনতাকে লক্ষ্য করেন। দেখো, জন্মের পর থেকেই শিশুদের মধ্যে যৌনতা বা সুখানুভূতির চাহিদা দেখা যায়। দেখো, এখানে যৌনতা বলতে কাম, এই বিষয় যেটা তোমাদের মাথায় আসে, এই জিনিসটাকে কিন্তু তিনি বলেননি। ঠিক আছে, এবার হ্যাঁ, একদম বলেননি তা নয় যে শিশুদের ক্ষেত্রে কামুকতা, সেই জিনিসটাকে তিনি এই যৌনতার মাধ্যমে বোঝাচ্ছেন না। যৌনতা বলতে তিনি কি বোঝাচ্ছেন? সমস্ত অঙ্গের, সমস্ত অঙ্গের কার্যকারিতাকে বোঝাচ্ছেন। অর্থাৎ একটা শিশু দেখবে তার যে লিবিডো, অর্থাৎ তার যে যৌন আকাঙ্ক্ষা, সেটা তার দেহের বিভিন্ন অঙ্গে বিভিন্ন সময়ে থাকে। ঠিক আছে, তার যৌনাঙ্গে অবস্থান করে শেষের স্তরে। প্রথম যেটা অবস্থান করে সেটা হচ্ছে একটা শিশুর মুখে। ঠিক আছে, শিশুর মুখে লিবিডো অবস্থান করে সর্বপ্রথম, মনে রাখবে। এই যে লিবিডো যখন মুখের মধ্যে অবস্থান করছে, তখন কি হচ্ছে, এই যে তার মুখ, অর্থাৎ তার দাঁত, তার দাঁতের যে মাড়ি, হ্যাঁ, এবং তার তালু, তার জিভ, এই মুখের ভেতরকার সমস্ত অংশগুলো তার তখন কি হচ্ছে, পরিতৃপ্ত হতে চাইছে। ঠিক এই কারণে যে সময়ে 1 বছর বয়সী শিশুদের মুখের মধ্যে লিবিডো অবস্থান করে, যে কোনো জিনিস শিশুরা কি করে, মুখের মধ্যে দেখবে পুড়ে দেয়। ঠিক আছে, মুখে ভরে চিবোতে থাকে। অর্থাৎ এই যে মুখের কাজ কি, মুখের কাজ অ্যাকচুয়ালি চেবানো, তাই তো? দাঁত, জিভ, এই সমস্ত জিনিসগুলোর কাজ হচ্ছে কি, কোনো খাবারকে চিবিয়ে খাওয়া। তো তার মুখের মধ্যে যখন লিবিডো অবস্থান করছে, তখন সেই মুখ সব সময়তে তার কাজটা করার মাধ্যমে তার পরিতৃপ্তি ঘটাচ্ছে। ঠিক এই ক্ষেত্রে এইটা হচ্ছে ওরাল লিবিডো, এটাও এক ধরনের যৌনতা বলে কিন্তু ফ্রয়েড উল্লেখ করেছেন। তো এই ক্ষেত্রে তিনি বলেন যে প্রাপ্তবয়স্কদের মধ্যে কামুকতাই থাকে না, শিশুদের মধ্যেও লিবিডোর অবস্থান কিন্তু থাকে। শিশুদের মধ্যে এই যে কামরূপ যে লিবিডো,
ঠিক আছে, এই কামরূপ লিবিডো সেটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, মনে রাখবে। এই কারণে বাল্যকালকে তিনি প্রসুপ্ত দশা বলেছেন। ওকে, আচ্ছা পরবর্তীতে আসি। দেখো, সুখানুভূতির চাহিদা দেখা যায়, অর্থাৎ এই যে যখন একটা শিশুর মুখের মধ্যে লিবিডো অবস্থান করছে, তখন কি হচ্ছে, সে যে কোনো জিনিস পাচ্ছে এবং মুখে ভরে চিবোতে শুরু করছে, কারণ তার লিবিডোর পরিতৃপ্তি ঘটছে, অর্থাৎ এই যে মুখে পুড়ে যে কোনো জিনিসকে চিবানোর মাধ্যমে সে একটা সুখ পাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, সেই জিনিসটা পালন করতে চাইছে, তো তার মুখের মধ্যে সেই জন্য লিবিডো লিবিডো যেটা সেটাকে পরিতৃপ্তি ঘটাতে পারছে। ওকে, দেখো, একেই শৈশবকালীন যৌনতা বা ইনফেন্টাইল সেক্সুয়ালিটি বলেছেন আমাদের ফ্রয়েড। ঠিক আছে, এই যৌন চেতনার ক্রমবিকাশ কয়েকটি স্তরের মধ্যে দিয়ে পূর্ণতা পায়, এই স্তরগুলো আমাদের আলোচ্য বিষয়। ওকে, দেখো, তো প্রথম আসি লিবিডো সম্পর্কে, যদিও যতটা ইচ্ছা মানে যতটা বোঝার তোমাদের বুঝিয়ে দিয়েছি বা বলে দিয়েছি লিবিডো সম্পর্কে। দেখো, ফ্রয়েড শিশুর সহজাত আদিম প্রবৃত্তিকে এরস বলেছেন। দেখো, তিনি দুই প্রকারের শক্তির কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের মনের মধ্যে দুই প্রকার শক্তি রয়েছে। দেখো, ধরো তুমি বাজার থেকে একটা ফুলদানি কিনে নিয়ে এলে। কি কিনে নিয়ে এলে? একটা ফুলদানি কিনে নিয়ে এলে, খুব সুন্দর তোমার লাগলো, তুমি পড়ার টেবিলের মধ্যে সেটাকে রেখে দিলে। হ্যাঁ, তুমি প্রত্যেক দিন কি করছো, সকালে উঠে সেই ফুলদানির উপরে কোনো ধুলো জমলে সেগুলোকে পরিষ্কার করছো, ফুলদানির মধ্যে নতুন নতুন ফুল রাখছো, জল পাল্টাচ্ছ ইত্যাদি, তুমি মানে ফুলদানিটা অ্যাকচুয়ালি যত্ন করছো। এই যে শক্তিটা বা এই যে কাজটা তুমি করছো ফুলদানি নিয়ে, সেটা কি ভালো নাকি খারাপ বলো তো? এটা ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো কাজ, তাই না? অবশ্যই ভালো কাজ। তুমি একটা ফুলদানি তোমার শখের কিনে নিয়ে এসছো, সেটাকে প্রত্যেকদিন তুমি ধুলো পরিষ্কার করছো, সেটাকে প্রত্যেকদিন যত্ন করছো, ফুলগুলোর যত্ন করছো, এটা ভালো। অর্থাৎ এই যে মনের তোমার যে শক্তিটা রয়েছে, যে ফুলদানিটার যত্ন করা, ফুলদানিটার খেয়াল রাখা, এই যে শক্তিটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে এরস। ওকে, বাংলাতে এটাকে কি বলা হয়? প্রাণ শক্তি। প্রাণ শক্তি। এবার কি হলো, একদিন তোমার মায়ের সাথে তোমার খুব ঝগড়া হয়ে গেল। ঠিক আছে, তোমার মা কি বলছে তোমাকে, যে এই একদম পড়াশোনা করছো না, তুমি সারাদিন এই ফুলদানি নিয়ে পড়ে রয়েছো। ঠিক আছে, সারাদিন এই ফুলদানি ফুল নিয়ে পড়ে রয়েছে, পড়াশোনা করছো না, কোনো কাজ করছো না, এই বলে একটা মতবিরোধ হলো, ঝগড়া হলো। তুমি কি করলে, সেই টাইমে তোমার প্রচন্ড রাগ হলো এবং তোমারই সেই প্রিয় ফুলদানিটাকে আছাড় মেরে তুমি ভেঙে ফেললে। ওকে, ভেঙে ফেললে। এবার এই যে শক্তিটা তোমার মনের মধ্যে এলো, এটা কি ভালো না খারাপ? অবশ্যই এটা তখন খারাপ শক্তি। ঠিক আছে, এই যে ভেঙে ফেলার জন্য আমাদের মনের মধ্যে যে শক্তিটা কাজ করলো, যে ইনস্টিংটা কাজ করলো, সেই শক্তিটাকে কি বলা হচ্ছে? ডেথ ইনস্টিং, বা এটারই নাম দেওয়া হয়েছে থ্যান্টস। এই যে এরস, থ্যান্টস, এগুলো অ্যাকচুয়ালি গ্রিক ভাষার নাম, যে কারণে কিন্তু এরকম উচ্চারণ। ঠিক আছে, ইংরেজিতে এই বলে কোনো শব্দ নেই, গ্রিক থেকে ডাইরেক্ট এই শব্দগুলো এসেছে। বোঝা গেল? তাহলে এটা হলো থ্যানাটস। আচ্ছা, বলো, এরস এবং থ্যানাটস বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? ঠিক একইভাবে তোমার আমার সাথে কথা বলছো, তুমি এবং আমি কথা বলছি, ঠিক আছে, তো ভালোভাবে কথা বলছি যে কেমন আছো, কি করছো। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে এরসের মাধ্যমে তুমি করছো। হ্যাঁ, তোমার এবং আমার সাথে ঝগড়া হচ্ছে এবং সেখানে তুমিও আমাকে চড় মারছো, আমিও তোমাকে চড় মারছি, বা তুমি এবং তোমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, দুজনে মারপিট লেগে গেছো, তো এই যে কাজটা হচ্ছে সেটা থ্যান্টসের দ্বারা হচ্ছে। এবার বলো, আমাদের মনে দুই প্রকার শক্তি, সহজ ভাষায় বললে একটা হচ্ছে ভালো কাজ করার শক্তি, একটা হচ্ছে খারাপ কাজ করার শক্তি। বোঝা গেল? এই যে খারাপ কাজ করার যে শক্তি, সেটার নাম কি? থ্যান্টস। এই যে ভালো কাজ করার যে শক্তি রয়েছে, সেটার নাম কি? এরস। আচ্ছা, এইটুকু পর্যন্ত এরস আর থ্যান্টস বোঝা পর্যন্ত কারোর কোনো অসুবিধা হলে বলো। এনি প্রবলেম কারোর? আমাকে একটু বলো, এরস আর থ্যান্টস বোঝা গেছে কিনা। খুব মন দিয়ে বুঝবে, হ্যাঁ, ফ্রয়েডটা। বলো, কারো কোনো সমস্যা? ওকে, বোঝা গেছে, ভেরি গুড। বেশ, পরবর্তীতে আসি। দেখো, এবার এই যে এরস, থ্যান্টস, এই সমস্ত নিয়েই আমরা পড়বো। পুরো ফ্রয়েডের তত্ত্বটা একটা ধাপ বুঝতে না পারলে পরবর্তীতে আর কিচ্ছু বুঝতে পারবে না। এই যে লিবিডো মানে কি, ঠিক আছে, সেটাকে যদি আমি লজ্জার খাতিরে তোমাদেরকে না বলি, বা তোমরা যদি লজ্জার খাতিরে আমাকে জিজ্ঞেস না করো, তাহলে বুঝতে পারবে না। এবং পরবর্তীতে যদি যে যে স্টুডেন্টটা লিবিডো মানে জানবে না, অ্যাকচুয়ালি লিবিডো ওয়ার্ডটা মানে কি সেটা জানবে না, সে ফ্রয়েডের তত্ত্বই বুঝতে পারবে না। লিবিডো অবস্থান করছে মুখে, সেটা হচ্ছে আত্মরতির পর্যায়ের মধ্যে লিবিডো শিশুর নিজের অভ্যন্তরে অবস্থান করে। এই জিনিসগুলো যখন পড়বে, লিবিডো সম্পর্কে ধারণা না থাকলে সে বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, বেশ, পরবর্তীতে আসি। দেখো, তাই প্রতিটা টার্ম সম্পর্কে জানবে, প্রতিটা টার্ম, এরস কি, থ্যান্টস কি, লিবিডো কি, পরবর্তীতে বা স্টেজগুলোতে তখন পড়তে আমাদের সুবিধা হবে অনেক বেশি। আচ্ছা, দেখো, লিবিডো মানে কি বললেন? লিবিডো মানে হচ্ছে যৌন আকাঙ্ক্ষা। ঠিক আছে,
প্রতিটা অঙ্গের যে যৌন আকাঙ্ক্ষা সেটাকে গ্রিক ভাষায় লিবিডো বলা হয়েছে এবং ফ্রয়েডও সেটাকে লিবিডো বলেছেন। ওকে, বেশ, পরবর্তীতে আসি। দেখো এরস থ্যান্টস আমরা কমপ্লিট করলাম। দেখো এরসকে বাংলাতে কি বলা হচ্ছে? প্রাণ শক্তি। অর্থাৎ এরস মানে কি? এটা ভালো, মনে রাখবে, এটা সবসময় ভালো। এই কিওয়ার্ড গুলো মনে রাখবে, তাহলে পরে অপশন এলিমিনেট করে অ্যান্সার করতে সুবিধা হবে। থ্যান্টস কি? থ্যান্টসের যে গুণ আমরা সেখান থেকে বুঝতে পারছি খারাপ। অর্থাৎ তুমি ফুলদানিটাকে কিনে আনলে, সেটাকে যত্ন করছো, হ্যাঁ তুমি, সেটা হচ্ছে তোমার এরস গুণের জন্য, মনের মধ্যে এরস গুণ রয়েছে সেই জন্য। এবং এক সময় মায়ের সাথে ঝগড়া করে ফুলদানিটাকে আছাড় মেরে ভেঙে ফেললে, এই যে মনের যে শক্তিটা তোমার ওই সব থেকে প্রিয় ফুলদানিটাকেই আছাড় মেরে ভেঙে ফেলা করালো, সেটাই হচ্ছে তোমার মনের থ্যান্টস শক্তি, যেটা হচ্ছে খারাপ গুণ। ওকে, আবার ধরো তুমি কোনো একটা ব্যক্তির প্রতি প্রচন্ড তোমার ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, সেটা হচ্ছে এরস। এবং কোনো একটা ব্যক্তিকে তুমি প্রচন্ড ঘৃণা করো এবং তাকে খুন করতে তুমি উদ্যত, সেটা হচ্ছে তোমার থ্যান্টস শক্তি। বোঝা গেল? দেখো এই যে লিবিডোর লক্ষ্য যৌন তৃপ্তির মধ্যে দিয়ে সুখ অনুভূতি করা, অর্থাৎ লিবিডো অর্থাৎ যে যৌন আকাঙ্ক্ষা প্রতিটা অঙ্গের, যে বললাম পায়ের কাজ হচ্ছে কি? হেঁটে চলা। তো পায়ের ক্ষেত্রে লিবিডো পরিতৃপ্ত হবে কিসের মাধ্যমে? হাঁটার মাধ্যমে। মুখের কাজ কি? কোনো কিছুকে খাওয়া, চিবানো। তো মুখের লিবিডো পরিতৃপ্ত হবে চিবানোর মাধ্যমে। আমাদের যে অঙ্গের যে কাজ, সেই অঙ্গ সেই কাজের মাধ্যমে তার লিবিডোর পরিতৃপ্তি ঘটায় বা তার যৌন আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটায়। এবার দেখো এই যে সুখানুভূতি লাভ করা লিবিডোর কাজ, তো লিবিডো যদি স্বাভাবিক পথে অগ্রসর হয় এবং প্রত্যাশিত পথে যৌন চাহিদা তৃপ্তি ঘটে, সেক্ষেত্রে ব্যক্তি স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকে। অর্থাৎ কি? যে যে কোনো বয়সে যেটা যে ধরনের তৃপ্তি দরকার, সেটা যে কোনো প্রকারের তৃপ্তি হতে পারে যে কোনো অঙ্গে, সেটা যদি ঠিকঠাক বজায় থাকে, তাহলে সেই ব্যক্তির কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। এটাকে বলছেন ফ্রয়েড। কিন্তু যদি কোনো কারণে এই লিবিডো যদি হয়তো ওলট পালট হয়ে গেল, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা শিশু, সে 5 বছর হাঁটেনি, 5 বছর হাঁটেনি, তো তার পায়ের যে লিবিডো, তার পায়ের লিবিডো কি? হাঁটা চলা করা, চলন, চলন না, গমন। তো এই যে গমন, সে পা গমন করেনি, তো সেই কারণে পায়ের লিবিডোর পরিতৃপ্তি ঘটেনি। ফলে দেখা যাচ্ছে কি? যে তার পা হয়তো অচল হয়ে গেছে, তার পা হয়তো আর হাঁটতে পারছে না সে, তো সেই কারণে তার যে স্বাভাবিক জীবনযাপন, সেটা কিন্তু ব্যাহত হলো। অর্থাৎ একটা ব্যক্তির শরীরে লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা যদি স্বাভাবিকভাবে পরিতৃপ্তি লাভ করে নিয়ম মাফিক, তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা তৈরি হয় না। কিন্তু যদি এই লিবিডোর মধ্যে অস্বাভাবিকতা আসে, হ্যাঁ, লিবিডো যদি পরিতৃপ্তি হতে না পারে, তাহলে সেই ব্যক্তির মধ্যে তখন অস্বাভাবিক আচরণ কিন্তু সেই ব্যক্তি করে। ঠিক আছে? দেখো তখন লিবিডো অন্যভাবে তৃপ্ত হয়। যেমন নিজেকে অস্বাভাবিক ভালোবাসা, এই এই ঘটনা, এই টার্মটা থেকে প্রশ্ন হয়। ঠিক আছে? নার্সিসিজম, এটা নার্সিসিজম মানে কি? মনে রাখবে। দেখবে একটা সময় হয় যখন ছেলে এবং মেয়ে প্রত্যেকের মধ্যে জীবনে এই সময়টা আসে, যে টাইমে প্রথম বয়ঃসন্ধিকালে পা দাও। অর্থাৎ ভেবে দেখো, ক্লাস 8 শেষ হব করছে, এবং বা হয়তো কারো কারো ক্লাস 9-এ প্রথম উঠেছো, বা ক্লাস 8-এর মাঝামাঝি সময়ে, এই টাইমটাতে এই নার্সিসিজম স্টেজ কিন্তু আসে। এই সময় কি হয়? যে বারবার নিজেকে আয়নাতে দেখতে ইচ্ছা করে, নিজের মধ্যে ধারণা আসে যে আমি হচ্ছি সুন্দর। ঠিক আছে? আমি দেখতে সুন্দর, বা নিজেকে সুন্দর করে তোলার, সবসময় ফিটফাট থাকার একটা প্রবণতা দেখা যায় এই বয়সে, এই ক্লাস 9-এর শুরুতে কিংবা ক্লাস 8-এর শেষের দিকে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে নার্সিসিজম, নিজেকে অস্বাভাবিক ভালোবাসা। হ্যাঁ, নিজেকে, নিজের শরীরকে ভালোবাসা এবং নিজেকে ভালোবাসা, এটাই হচ্ছে নার্সিসিজম। এই নার্সিসিজম হয়েছে কি থেকে? প্রথম পর্যায়ে একদম শিশু অবস্থায় আত্মরতির স্তর থেকে এই নার্সিসিজমের উৎপত্তি হয়েছে। আত্মরতি কি? পরবর্তীতে আমরা দেখছি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই নার্সিসিজম মানে কি? খাতার মধ্যে লিখে নেবে, নার্সিসিজম কথার অর্থ হচ্ছে নিজেকে অস্বাভাবিক ভালোবাসা। এই টার্মটা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, পরবর্তী দেখো, তো এই যে এবার আসছি আমরা স্তরের মধ্যে। এবার তাহলে দেখো আমরা এরস থ্যান্টস বুঝে গেছি, লিবিডো সম্পর্কে বুঝে গেছি, নার্সিসিজম সম্পর্কে বুঝলাম। এবার দেখো যে পর্যায় রয়েছে বা যে স্তর রয়েছে, যৌন মানসিক ক্রমবিকাশের যে স্তর, সেই স্তরগুলো বুঝবে এবং মনে রাখবে। এই যে ফ্রয়েডের তত্ত্ব রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই স্তরের ব্যাপারটা। তো দেখো এই ক্ষেত্রে আমরা দেখছি যে ফ্রয়েড তার তত্ত্বে 4খানা স্তরের কথা বলেছেন। এখান থেকেও প্রশ্ন হয় যে ফ্রয়েড তার সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে বা যৌন মানসিক বিকাশের তত্ত্বে কতগুলো স্তরের কথা বলেছেন। তো এর কোনো পর্যায় নেই, দেখো 4টেই হচ্ছে স্তর। ঠিক আছে? যদিও বাংলাতে পর্যায় লেখা রয়েছে, তো এর আবার কোনো শ্রেণীবিভাগ নেই, এরকম 2-3টেতে শ্রেণীবিভাগ নেই। দেখো প্রথম হচ্ছে মৌখিক পর্যায় বা ওরাল স্টেজ। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে মৌখিক পর্যায় বা ওরাল স্টেজে লিবিডো কোথায় অবস্থান করবে, উত্তর কি করবে? অবশ্যই মুখে অবস্থান করবে, তাই না?
অ্যানাল স্টেজে বায়ু পর্যায়ে অবস্থান করবে, লৈঙ্গিক স্টেজে লৈঙ্গিক অর্থাৎ লিঙ্গতে অবস্থান করবে, এবং প্রসূতি পর্যায়ে এটাকে বাল্যকাল বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দেখো মৌখিক পর্যায়ে বা ওরাল স্টেজ এটা কি, যখন লিবিডো শিশুর মুখের মধ্যে অবস্থান করছে। প্রথম স্তর কোনটা, অন্তিম স্তর কোনটা, এগুলো থেকেও প্রশ্ন হয়, বয়স থেকে প্রশ্ন হয়। তো মৌখিক পর্যায়ে বা ওরাল স্টেজ হচ্ছে লিবিডো শিশুর মুখের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ তখন শিশু এই তার যে যৌন আকাঙ্ক্ষা সেটাকে পরিতৃপ্ত করবে কিসের মাধ্যমে, তার মুখের মাধ্যমে। যে কোনো জিনিস সে পেলেই তার মুখে পুরবে সেটাকে এবং চিবোতে থাকবে, একদম বাচ্চারা এই কাজটা করে, কারণ তাদের মুখে লিবিডো অবস্থান করে আছে। ঠিক আছে, পরবর্তীতে আসছে পায়ু পর্যায়। পায়ু পর্যায় অর্থাৎ মল ত্যাগের মাধ্যমে এই টাইমে শিশুরা লিবিডোর পরিতৃপ্তি ঘটায়। ঠিক আছে, এই পর্যায়ে কি হচ্ছে যে একটা শিশু দেখা যাচ্ছে সে 2 দিন 3 দিন টয়লেট যায় না, এবং তার এই যে টয়লেট না যাওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে যতটা সম্ভব মল সে নিজের শরীরের মধ্যে জমিয়ে রাখে, এবং একটা টাইমে সে টয়লেট যায়, সেখানে মলত্যাগের মাধ্যমে সে আত্মতৃপ্তি লাভ করে। এই স্টেজকে বলা হচ্ছে কি অ্যানাল স্টেজ, যেটা ফ্রয়েডিয়ান ডেভেলপমেন্টের দ্বিতীয় স্তর। ঠিক আছে, 3 নম্বর স্তর দেখো ফ্যালিক স্টেজ বা লৈঙ্গিক পর্যায়। এই স্তরের মধ্যে লিঙ্গের মধ্যে লিবিডো অবস্থান করে, এবং প্রসূতিকাল যেটা বাল্যকাল হচ্ছে, সেটা হচ্ছে কি বাল্যকালের মধ্যে এই পর্যায়ে কি হচ্ছে, এই তার যে লিবিডো সেটা আর এত সক্রিয় থাকে না, সেটা কিছুটা সুপ্ত অবস্থা ধারণ করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরবর্তীতে যাই। ওকে বেশ, এবার সাউন্ড আসবে দেখো। আচ্ছা, এবার দেখো আমরা একে একে এবার এই স্টেজগুলোকে পড়বো। ঠিক আছে, তো দেখো প্রথম যে স্টেজ সেটা হচ্ছে কি আমাদের মৌখিক পর্যায়ে, অর্থাৎ আমরা পড়লাম এই টাইমে আমাদের লিবিডো মুখের মধ্যে অবস্থান করছে। দেখো এই স্তরটি হলো জন্মের সময় থেকে 1 বছর, সময়সীমাটা মনে রাখবে, সময়সীমাটা মোস্ট ইম্পর্টেন্ট। জন্ম থেকে 1 বছর, জন্ম থেকে 1 বছর ফ্রয়েডের তত্ত্ব অনুসারে এই সময় শিশু একবারে প্রথম অবস্থায় কোনো জিনিসকে চুষে ইন্দ্রিয়জ সুখ অনুভব করে। ঠিক আছে, যে কোনো জিনিসকে চোষার মাধ্যমে, সেটাকে চিবানোর মাধ্যমে সে ইন্দ্রিয়জাত সুখ কিন্তু অনুভব করে। ঠিক আছে, এরপরে কামড়ে বা চিবিয়ে সে সুখ পায় যে কোনো জিনিসকে। তারপর দেখো প্রথম বছরে শিশু মুখে ইন্দ্রিয় সুখ লাভ করে, শিশু খুব কম বা খুব বেশি চোষার সুযোগ পেলে মুখের মধ্যেই লিবিডোর সংবন্ধন বা ফিক্সেশন ঘটে। পরবর্তীকালে তার মধ্যে ওরাল বিহেভিয়ার প্রাধান্য পায়, এর ফলে অনেক সময় ধূমপানের প্রবণতা তাদের মধ্যে থাকে। ঠিক আছে, যে কোনো শিশু যদি প্রথম স্তরে, অর্থাৎ একদম বাচ্চা যখন বয়স, তার জন্ম থেকে 1 বছর বয়স, সেই টাইমে তার মুখের মধ্যে যদি লিবিডোর সংবন্ধন ঘটে, অর্থাৎ লিবিডো ঠিকঠাক ভাবে যদি পরিতৃপ্ত হতে না পারে, তাহলে পরবর্তীতে সে যেই ক্লাস 7-8-এ উঠে যাচ্ছে, সে কি স্কুল পালিয়ে গিয়ে বিড়ি বিড়ি সিগারেট এসব কিন্তু পান করতে শুরু করছে, অর্থাৎ তখনও কিন্তু তার মুখের মধ্যে লিবিডো রয়েছে। তার ধারণা হচ্ছে ধূমপানের মাধ্যমে মৌখিকভাবে এই যে মুখের মধ্যে দিয়ে একটা ধোঁয়াটা ছাড়া, এটার মাধ্যমে একটা দারুণ সুখ সে কিন্তু অনুভব করে। ঠিক আছে, যদি এই ছোট্ট বয়সে লিবিডোর সংবন্ধন ঘটে, অর্থাৎ লিবিডো পরিতৃপ্তি না হয়, তাহলে ভবিষ্যতে ধূমপানের প্রবণতা সেই সব শিশুর আহ বাড়তে পারে। আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে ফ্রয়েডের যে টোটাল থিওরিটা তোমরা পড়ছো, এই থিওরিটা কে
100 জন হলে 100 জনের মধ্যে মোটামুটি 40-45 জন মনোবিদ 100 জনের মধ্যে কি বলেছেন, এটাকে অবান্তর বলেছেন। কিছু কিছু পর্যায়ে দেখবে তিনি এমন এমন কথা বলেছেন যেটা হাস্যকর এবং বিশ্বাসযোগ্য নয়। যেমন এই একটা, যে যার মধ্যে লিবিডো প্রথম স্তরে সংবন্ধন ঘটেছে তার ধূমপানের প্রবণতা বাড়বে। এর পিছনে তার কোনো না বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে না কিছু, তিনি শুধুমাত্র এইভাবে বলেছেন তার তত্ত্বের মধ্যে। দ্বিতীয় স্তরে বায়ু পর্যায়ে একটা তার কথা পড়বো, সেখানেও সেটাও কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। ঠিক আছে, বোঝা গেল। তাহলে মৌখিক পর্যায়ে এখান থেকে একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে সময়কালকে নিয়ে। আর একটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে কি, এই যে ওরাল স্টেজ বা মৌখিক পর্যায়, এটা কোন পর্যায়, সেটা হচ্ছে প্রথম পর্যায়, এবং এই সময়তে লিবিডোর অবস্থান থাকে কোথায়, শিশুর মুখের মধ্যে। ঠিক আছে, জাস্ট এইটুকু এখান থেকে আসে। আচ্ছা, দ্বিতীয় পর্যায় যেটা, সেটা হচ্ছে পায়ু পর্যায় বা অ্যানাল স্টেজ। এই অ্যানাল স্টেজে কি মনে রাখবে, এই সময়ে ফ্রয়েড কি বলেছেন, এই যে বললাম প্রথমে, সে শিশু মল ত্যাগের মাধ্যমে কিন্তু আত্মতৃপ্তি লাভ করে। ঠিক আছে, দেখো এই স্তরটি হলো শিশুর 1 থেকে 3 বছরের সময়কালে, অর্থাৎ একটা শিশুর যখন বাচ্চা ছেলে, সে 1 থেকে 3 বছর, সেই টাইমে এই স্তর তার মধ্যে থাকে। এই সময়তে টয়লেট ট্রেনিং দেওয়া হয়, এটা মনে রাখবে, টয়লেট ট্রেনিং, কিভাবে টয়লেট ইউজ করতে হয়, হ্যাঁ, ইত্যাদি ট্রেনিং এই সময় দেওয়া হয়, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে। দেখো, নিষিদ্ধ আচরণ ত্যাগ করার শিক্ষাও এই স্তরে দেওয়া হয়। বায়ু পর্যায়ে প্রথম দিকে মল নিঃসরণ করে এবং পরের দিকে মল ধরে রেখে শিশু আনন্দ পায়। ঠিক আছে, ঠিক যে টাইমে শিশু টয়লেট করছে সেই টাইমটায় শিশু নিজের মধ্যে আত্মতৃপ্তি খুঁজে পায়, এবং শেষের দিকে শিশু টয়লেট করতে চায় না 2-3 দিন ধরে। ঠিক আছে, এই প্রবণতাটা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়, কারণ কি, তারা জমিয়ে রাখতে চায় এবং পরবর্তীতে মল নিঃসরণের মাধ্যমে তারা আত্মসুখ একটা অনুভব করে। ঠিক আছে, এইখান থেকে ফ্রয়েড কি বলে দিলেন, দেখো, যে কারণে তার এই তত্ত্বকে, ওই যে বললাম, বেশিরভাগ জন অবান্তর বলেছেন। কারণ হচ্ছে কি, তিনি বললেন যে যেসব ছেলে মেয়েরা এই যে 2-3 দিন ধরে মলকে নিজের শরীরের মধ্যে জমিয়ে রাখছে এবং তারপরে একসাথে মলকে ত্যাগ করছে, তারা স্বভাবে কৃপণ হয়, বড় হয়ে তারা স্বভাবে কৃপণ হয়। ঠিক আছে, যারা তাড়াতাড়ি মল নিঃসরণ করে তারা উচ্ছৃঙ্খল হবে। ঠিক আছে, দেখো, প্রথমটিতে সংবন্ধন ঘটলে উচ্ছৃঙ্খল ছন্নছাড়া, এবং দ্বিতীয়টিতে সংবন্ধন ঘটলে অত্যাধিক আত্মনিয়ন্ত্রণ বা বাধ্যবাধকতা ভাব তাদের মধ্যে দেখা যায়। এই যে তত্ত্বটা দিলেন, যে কৃপণ হওয়ার যে ব্যাপারটা তিনি বলেছিলেন, এর সাথে কোনো রকম মিল নেই, না এর সাথে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যে কারণে কিন্তু তার তত্ত্বকে অনেকেই সমর্থন করেননি। হ্যাঁ, তো তাকে এক প্রকার পাগল মনোবিদ বলেই তিনি পরিচিত ছিলেন। দেখো, তো এই আমরা এখানে পায়ু পর্যায় থেকে একটা আছে, এই সময়তে মনে রাখবে টয়লেট ট্রেনিং দেওয়া হয়। সময়সীমা শিশুর 1 থেকে 3 বছর। ঠিক আছে, 1 বছরের মৌখিক পর্যায় শেষ হচ্ছে 3 বছর। লিবিডোর অবস্থান এই সময় থাকে কোথায়, পায়ু দেশে বা অ্যানালের মধ্যে। এই জিনিসটা একটু মনে রাখবে। আচ্ছা, পরবর্তী স্টেজের মধ্যে আমরা যাই। দেখো, পরবর্তী স্টেজ হচ্ছে লৈঙ্গিক পর্যায় বা ফ্যালিক স্টেজ। দেখো, এই স্তরটি হলো শিশুর 3 বছর থেকে 5 বছর পর্যন্ত। 3 থেকে 5 বছর পর্যন্ত শিশুর মধ্যে এই পর্যায়ে দেখা যায়, লৈঙ্গিক বা ফ্যালিক স্টেজ দেখা যায়। এই সময় শিশু জননেন্দ্রিয় সম্বন্ধে আগ্রহ। ঠিক আছে, আচ্ছা, দেখো, যৌবনাগামের যৌন তৃপ্তির সঙ্গে এই স্তরে তুলনা করা যায় না। এই স্তরে অহংকে ছেড়ে ছেলে মায়ের প্রতি এবং মেয়ে বাবার প্রতি। এখানে মনে রাখবে, ইলেকট্রা কমপ্লেক্স এবং অডিপাস কমপ্লেক্স, এই দুটো কমপ্লেক্স কোন স্তরে দেখা যায়, তোমরা মোটামুটি আগের বারে পড়েছো, আগের বছর পড়িয়েছিলাম, হয়তো ভুলে গেছো, আবারও বলবো। তো মনে রাখবে, একটা জিনিস খাতার মধ্যে নোট করবে, অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স দেখা যায় ফ্যালিক স্টেজের মধ্যে। সময়সীমা কত, 3 থেকে 5 বছর। এবার দেখি যে অডিপাস কমপ্লেক্স কি এবং ইলেকট্রা কমপ্লেক্স কি। ওই যে বললাম, সে ফ্রয়েড কি বলেছে, যে একদম বাল্য অবস্থা থেকে, ছোট্টবেলা থেকেই, সে ছেলে হোক বা মেয়ে, সেই শিশুদের মধ্যে কিন্তু যৌন আকাঙ্ক্ষা থাকে বা লিবিডো থাকে। ঠিক আছে, এবার মেয়েদের কি হয়, মেয়েদের বাবার প্রতি একটা যৌন আকাঙ্ক্ষা থাকে, তিনি যেটা বলেছেন, যেটা একটা উদ্বাস্তু কথা। এবং ছেলেদের তাদের মায়ের প্রতি একটা যৌন আকাঙ্ক্ষা থাকে একদম বাচ্চা বয়সে। ঠিক আছে, তো এই যে ছেলেদের মায়ের প্রতি যে যৌন আকাঙ্ক্ষা, সেটাকে তিনি নাম দিয়েছেন অডিপাস কমপ্লেক্স, এবং মেয়েদের বাবার প্রতি যে একটা যৌন আকাঙ্ক্ষা, সেটাকে নাম দিয়েছেন ইলেকট্রা কমপ্লেক্স। এবার আছে নামটা কিভাবে এসেছিল। গ্রিক দেশে ইলেকট্রা নামক একটা মেয়ে ছিল। হয়তো সে পাগল ছিল, কারণ একজনের বিহেভিয়ার দিয়ে সমস্ত মহিলাদের বা একজনের বিহেভিয়ার দিয়ে সমস্ত ছেলেদের তো জাজ করা যায় না। তো ইলেকট্রা নামক একটা মেয়ে ছিল, সে কি করেছিল, সে তার বাবার প্রেমে এতটা আসক্ত হয়ে গেছিল যে সে একটা টাইমে তার নিজের মাকে হত্যা করে তার বাবার সাথে সংসার করতে চেয়েছিল। এবং অডিপাস নামক একটা ছেলে ছিল, ঠিক সে উল্টো কাজ করেছিল, সে তার বাবাকে হত্যা করে তার মায়ের সাথে সংসার করতে চেয়েছিল। তো এই জিনিসটার উপরে ভিত্তি করে ফ্রয়েড এই যে বাচ্চা ছেলে মেয়েদের জীবনে দুটো স্তরের কথা বলেন, একটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স, একটা ইলেকট্রা কমপ্লেক্স। অডিপাস কমপ্লেক্স স্তরে ছেলেরা মায়ের প্রতি প্রচন্ডভাবে আসক্ত থাকে এবং
ইলেকট্রা কমপ্লেক্সে মেয়েরা বাবার প্রতি প্রচন্ডভাবে আসক্ত থাকে। তো এরকম উদ্বাস্তু কথাবার্তা তিনি তার তত্ত্বে বলেছেন। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবে। এখান থেকে প্রশ্ন আসে অডিপাস কমপ্লেক্স মানে কোনটা ছেলের সাথে সম্পর্ক, ওটা মেয়ের সাথে সম্পর্কযুক্ত। তো ইলেকট্রা কমপ্লেক্স প্রথম বললাম গল্পটা এই জন্য কারণ ইলেকট্রা নামক একটা মেয়ে ছিল গ্রিকের, তার নাম অনুসারেই কিন্তু ইলেকট্রা কমপ্লেক্স নাম হয়েছে। তো এটা অবশ্যই মেয়ের সাথে সম্পর্কযুক্ত, মেয়ে এবং বাবা এই দুজন থাকছে এর মধ্যে, এবং অডিপাসের মধ্যে কি থাকছে, ছেলে এবং মা এরা দুজন থাকছে। ঠিক আছে। আচ্ছা দেখো, ক্রমে শিশুর শিক্ষা, মা বাবার অনুশাসন, সামাজিক বাধা নিষেধের দ্বারা এই সময় থেকে তার অধিসত্তা গঠিত হয়। অধিসত্তা গঠিত হওয়ার পর পিতামাতার প্রতি যৌন আসক্তি তার বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ একদম ছোট্টবেলায় এই জিনিসটা দেখা যায়, এবং পরবর্তীতে আস্তে আস্তে জ্ঞান হওয়ার আগেই কিন্তু তাদের এই যে অবস্থা, মনের অবস্থাটা, হ্যাঁ, বাবার প্রতি আসক্তি বা মায়ের প্রতি আসক্তি, এটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যায়, আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। ঠিক আছে, যখন আস্তে আস্তে সামাজিক নিয়ম কানুন শেখে, সমাজের মধ্যে মিলতে থাকে, তখন কিন্তু এটা আহ আহ বিলীন হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীকালে আসে দেখো, ছেলে বাবার সঙ্গে একাত্ম বোধ করে এবং বাবার আচরণ মতাদর্শ অনুসরণ করে, অনুরূপভাবে মেয়েও মায়ের সঙ্গে একাত্ম অনুভব করে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো আমাদের লাস্ট স্টেজ একটা হচ্ছে প্রসূতিকাল বা লেটেন্ট পিরিয়ড। ঠিক আছে, এখানে কি দেখো 6 বছর বয়সে কৈশোরকালের আগে পর্যন্ত এই স্তর অন্তর্গত। ফ্রয়েডের মতে এই স্তরে ব্যক্তি সত্তার বিকাশ গুরুত্বপূর্ণ নয়, এই সময় তার চারপাশের জগৎ সম্বন্ধে সে জ্ঞান লাভ করে, যৌনতা এই সময় অবদমিত থাকে এবং অহমের ব্যাপ্তি ঘটে। এটাকে প্রসূতিকাল বলা হয় কেন, মনে রাখবে এই সময়ে যে যৌনতা বা যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো সেটা সুপ্ত অবস্থায় থাকে, আগের মতো আর কিন্তু মানে সেই মাথা চারা দিয়ে ওঠে না। এই সময়সীমা কত, 6 বছর থেকে কৈশোরকালের পর্যন্ত, এবং যেই বয়ঃসন্ধিকাল আসে, বয়ঃসন্ধিকাল আসার সাথে সাথে কি হয়, আমাদের নার্সিসিজম শুরু হয়। আমরা পড়লাম কিছুক্ষণ আগে, নার্সিসিজম শুরু হয় এবং যৌনতা আবার কিন্তু উগ্র হয়ে দাঁড়ায়। বোঝা গেল? আচ্ছা বলো, এই 4টে স্টেজের মধ্যে কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা ফ্রয়েডিয়ান ডেভেলপমেন্টের? 4টে স্টেজের মধ্যে কোনো জায়গায় কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা আছে? স্যার, হ্যাঁ বলো সৌভিক। স্যার মৌখিক পর্যায়ে স্যার সব সব শিশুই তো স্যার জন্মের পর থেকে সব জিনিস চুষতে আরম্ভ করে মুখে, হ্যাঁ তারপরে ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রশ্ন কি তোমার? বুঝলাম না। জন্মের সময় তো, জন্মের পর থেকে সব শিশুই তো চুষতে আরম্ভ করে, তো আবার ওটা পরে তো, পরে যখন হবে তখন তো মনে হয় ধূমপান করে না? হ্যাঁ, ওই ব্যাপারটা ওটাই তো বলা হয়েছে। দেখো, মৌখিক পর্যায়ের সময়সীমা হচ্ছে জন্ম থেকে 1 বছর, অর্থাৎ জন্মের পর থেকে 1 বছরের শিশুরা সবাই যা পায় মুখে ভরে চিবোতে শুরু করে। কিন্তু যদি সেই টাইমে লিবিডোর সংবন্ধন ঘটে, ঠিক আছে, ধরো তুমি বাচ্চা হয়ে রয়েছো, বাচ্চা হিসাবে তোমার 1 বছর বয়স, তো সেই টাইমে কি হচ্ছে, তুমি যখনই কোনো কিছু মুখে দিচ্ছ সবাই কেড়ে নিচ্ছে সেটাকে, অর্থাৎ নিষেধ করছে, অর্থাৎ তোমার যে মুখের লিবিডো সেটা সেই টাইমে পরিতৃপ্ত হতে পেলো না। পরবর্তীতে যখন তুমি আরেকটু বড় হবে তখন সেই মুখের লিবিডো আবার জেগে উঠবে এবং ধূমপানের প্রতি আসক্ত হবে তুমি। বোঝা গেল? পরবর্তীতে যদি সেই টাইমে 1 বছর বয়সে তোমার মুখ পরিতৃপ্ত না হয় লিবিডো মুখে, তাহলেই ধূমপানের প্রতি আসক্ত হবে। বোঝা গেল সৌভিক? নার্সিসিজমটা আরেকবার, নার্সিসিজম হচ্ছে এই যে ধরো হেটাতুনিসা, তুমি ধরো আয়নার সামনে দাঁড়ালে এবং নিজেরই মনে হচ্ছে যে ইস আমি কি সুন্দর দেখতে, ঠিক আছে, আমার হাতটা কি সুন্দর, আমার মুখটা কি সুন্দর, এই যে একটা ধারণা শিশুদের মনে একটা টাইমে আছে বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার আগে। ঠিক আছে, এই যে নিজেকে প্রচন্ড ভালোবাসা, নিজেকে সুন্দর মনে করা, এই জিনিসটা, এই ঘটনাটাই হচ্ছে নার্সিসিজম। ঠিক আছে, নিজেকে ভালোবাসা, অহংকে ভালোবাসা। হ্যাঁ, অসুখ হবে একদম, একদম, কিন্তু সেই সব ব্যাপারে শিশুরা তো বোঝে না, না, সেগুলো দেখবে শিশুদের মধ্যে এই ধারণাটা থাকে। কোনো শিশুই প্রত্যেক দিন কিন্তু টয়লেট যায় না, যেতে চায় না। হ্যাঁ, এই বয়সে 2 বছর বয়স, 3 বছর বয়সী শিশুরা, তারা কিন্তু মল ধরে রাখার মাধ্যমে আনন্দ পায়। ঠিক আছে, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে। তোমরাও যখন শিশু ছিলে, আমরা শিশু ছিলাম, সবার ক্ষেত্রেই এটা হয়েছে এবং এটাই হয়ে আসবে। হ্যাঁ, তো এর পিছনে বৈজ্ঞানিক কি কারণ আছে সেটা জানি না, তবে মনোবিজ্ঞান কারণে ফ্রয়েড কি বলেছেন, যে মল ধরে রেখে সে শরীরের মধ্যে মলের পরিমাণ বাড়াচ্ছে, এবং পরে যখন সে টয়লেট যাচ্ছে সে মল ত্যাগের পরিমাণও বাড়বে স্বাভাবিকভাবে, তাই না? তো সেই মল ত্যাগের পরিমাণ যেহেতু বাড়ছে, তো সেই সুখটা সে বেশি সময় পর্যন্ত পাচ্ছে, মল ত্যাগ করার সময়কার যে সুখ, তো সেই সুখটার প্রতি আসক্ত হয়ে তারা মল ধরে রাখে। এটা হচ্ছে সোজা কথায় লজ্জাহীনভাবে বলতে গেলে ফ্রয়েডের এই যে তত্ত্ব, তার ব্যাখ্যা। ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারোর?
ওকে, বেশ, পরবর্তীতে যাই। দেখো এবার ইড ইগো সুপার ইগোটা জাস্ট একবার বুঝবো। ওকে, ইড ইগো সুপার ইগোটা বুঝবো। দেখো এখানে প্রাণ শক্তি আর মারণ শক্তি এই জিনিসটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, তাই তো? প্রাণ শক্তি আর মারণ শক্তি এখানে তোমাদের পিডিএফ এ দেবো, একবার পড়ে নেবে। ঠিক আছে, যে এখানে প্রাণ শক্তি কোনটা, মারণ শক্তি কোনটা, ব্যাপারটা বুঝে নেবে। আচ্ছা, এই একটা প্রশ্ন হয়, এটার অ্যান্সারটা সবাই বলো। আত্মরতি কোন সময়ে দেখা যায় বলো? এই অ্যান্সারটা একটু বলো সবাই। বলো আত্মরতি কোন সময় দেখা যায়, অ্যান্সার করো। সৌভিক বলছে বি, সাবিনা বলছে ডি, গোলাম বলছে বি, রবীন্দ্রনাথ বলছে বি, অভিজিৎ বলছে বি, হেদাতুন্নেসা বলছে সি। আচ্ছা, বেশ, এই প্রশ্নটা মনে রাখবে। আত্মরতি কথার অর্থ হচ্ছে নিজের শরীরের বিভিন্ন অঙ্গকে যখন ব্যক্তি বা শিশু নিজেই সুখ দিতে শেখে, সেই জিনিসটাকে আত্মরতি বলা হয়। এটা শুরু হয় শৈশব পর্যায়ে। তার দেহের প্রথম প্রথম দেখো ভালো করে বোঝো, আমাদের ফ্রয়েডের যে ডেভেলপমেন্টের স্টেজ, তার প্রথম স্টেজ কি? ওরাল স্টেজ, তাই তো? এখানে তার অঙ্গ কি? শরীরের অঙ্গ মুখ। সেই মুখকে শিশু নিজেই সুখ দিতে চায়, শিখেছে। কারণ কি? মুখের মধ্যে কোনো জিনিস পুড়ে সেটাকে চিবোতে শুরু করছে। এর মাধ্যমে যে মুখের যে লিবিডো, সেটার পরিতৃপ্তি ঘটাচ্ছে, অর্থাৎ নিজের অঙ্গকে নিজেই সুখ দিতে শুরু করেছে। অর্থাৎ শৈশবকাল হবে, এটা সঠিক উত্তর। আত্মরতি দেখা যায় অর্থাৎ নিজের অঙ্গকে নিজে সুখ দেওয়া, বা নিজের অঙ্গের মধ্যে অবস্থিত লিবিডোকে নিজেই পরিতৃপ্তি ঘটাচ্ছে, সেটা শৈশবকাল থেকে শুরু হয়। ঠিক আছে, এই প্রশ্নটা মনে রাখবে। আর প্রাণ শক্তি মারণ শক্তি এটা বলে দিয়েছি, আর বলার দরকার নেই। আচ্ছা, পরবর্তীতে একটা নতুন জিনিস এবার জানবো। আগের বছর হয়তো এটা তোমাদের সম্ভব না, আমি বলিনি, এতটা ডিটেলস আমি করাইনি আগের বছর, কারণ 22-এর যেমন প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা বুঝে তো। এবার মানে কোনো কিছু আমি ছাড়তে চাই না। ঠিক আছে, যত কিছু আছে সমস্তটা তোমাদের করিয়ে দিতে চাই। দেখো, তো এটা হচ্ছে কি? এরোজেনাস জোন। এরোজেনাস জোনটা কি? ওকে, এরোজেনাস জোন ভালো করে মনে রাখবে। দেখো, ফ্রয়েডের মতে শিশুদের শৈশব অবস্থা থেকেই প্রবল এক যৌন অনুভূতি থাকে, এটা আমরা করেছি অলরেডি। এই যে যৌন অনুভূতি শিশুর বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নানা সময় নানা দিকে অগ্রসর হয়। তিনি বলেছেন এই যে যৌন অনুভূতি, এটা লিবিডো ও প্রথমে মুখে মুখে তারপর আচ্ছা, এটা পায়ু হতো। প্রথমে মুখে অবস্থান করে, তারপর পায়ুতে অবস্থান করে, অর্থাৎ প্রথমে ওরাল স্টেজ, তারপর অ্যানাল স্টেজ, তাই তো? তারপর লিঙ্গে এসে পৌঁছায়, যেটাকে আমরা ফ্যালিক স্টেজ বলছি। এবং লিবিডো দেহের যে অংশগুলোতে আশ্রয় নেই সেই সব অঙ্গগুলোকে এরোজেনাস জোন বলা হচ্ছে। ভালো করে দেখো ছবি দুটো। এটা ধরো একজন মহিলা বা একজন পুরুষ ধরলে সেখানে এই যে সমস্ত অঙ্গগুলোতে দেখতে পাচ্ছ ডট দেওয়া আছে, এই সমস্ত অঙ্গগুলোতে কিন্তু যৌন আকাঙ্ক্ষা থাকে। ঠিক আছে, লিবিডো অবস্থান করে শরীরের বিভিন্ন জায়গায়, মানে বয়সের বিভিন্ন পর্যায়ে এই লিবিডো অবস্থান করে। তো যে যে অঙ্গগুলোতে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো অবস্থান করছে, সেই সেই অঙ্গগুলোকে বা আমাদের শরীরের সেই সেই অংশগুলোকে বলা হচ্ছে কি? এরোজেনাস জোন। বোঝা গেল? সহজ ভাষায় বলতে গেলে সেটাকে এরোজেনাস জোন বলছে। অর্থাৎ আমরা যদি প্রথম তিনটে স্তর ধরি ফ্রয়েডের স্টেজ অফ ডেভেলপমেন্টে, প্রথম হচ্ছে ওরাল স্টেজ, সেখানে লিবিডো কোথায় অবস্থান করবে? মুখের মধ্যে। তাহলে সেই জায়গার এরোজেনাস জোন সেই বয়সের কোনটা? মুখ। পরবর্তী আসছে অ্যানাল স্টেজ অর্থাৎ পায়ু। তো পায়ু পর্যায়ে লিবিডো অবস্থান করবে অ্যানালের মধ্যে, পায়ুর মধ্যে। তাহলে সেখানে পায়ু হচ্ছে এরোজেনাস জোন। বোঝা গেল? তারপরে হচ্ছে ফ্যালিক স্টেজ, অর্থাৎ সেখানে লিঙ্গ হচ্ছে কিন্তু তার এরোজেনাস জোন। আচ্ছা, এরোজেনাস জোনটা বোঝা গেছে? কোনো রকম অসুবিধা আছে? মানুষের প্রচুর এরোজেনাস জোন থাকতে পারে এবং এটা ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে। ঠিক আছে, দেখো এটা মাউথ, লিপস, ব্যাক, হ্যাঁ, বিভিন্ন প্রকারের হতে পারে। শরীরের বিভিন্ন অংশে যৌনতার ছোঁয়া থাকতেই পারে মানুষের, যেটা ব্যক্তিভেদে বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। ওকে, এটা বলো বোঝা গেল কিনা? এরোজেনাস জোনের ব্যাপারটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? বোঝা গেছে? ওকে, আমাদের শরীরের যে যে জায়গায় লিবিডো অবস্থান করে
সেই সেই জায়গাগুলোকে এরোজেনাস জোন বলা হয়। ব্যাস এইটুকু। পরবর্তীতে দেখো মনের ভাগ। তো দেখো ফ্রয়েড আমাদের মনকে তিনটে স্তরে ভাগ করেছে, একটা হচ্ছে চেতন, একটা হচ্ছে অবচেতন, একটা হচ্ছে অচেতন। চেতন অর্থাৎ কনসাস মাইন্ড, তারপর আসছে সাবকনসাস বা প্রিকনসাস মাইন্ড, এবং তারপর আছে অচেতন বা আনকনসাস মাইন্ড। আমাদের মনে যে সমস্ত জিনিসগুলো আছে, যা কিছু মনে আছে, হ্যাঁ ধরো তোমাকে বলা হচ্ছে যে 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ কত হয়, তুমি বলছো 10, ঠিক আছে বাংলিশ হয়ে গেল এটা, বাদ বেশ বাদ দাও। তো 5 দুগুণ 10 হয়, তো এই যে 10 এটা তোমার মনে আছে, তার মানে এই যে হিসাবটা সেটা তোমার চেতন মনে রয়েছে। তোমাকে বলা হচ্ছে যে 5 দুন কত হয়, তো তুমি 10 এটা বলতে পারছো ঠিকই, কিন্তু তৎক্ষণাৎ নয়, কিছুটা ভাবার পর। তার মানে সেটা তোমার প্রিকনসাস মাইন্ড বা সাবকনসাস মাইন্ডে আছে। তোমাকে বলা হচ্ছে তুমি গত পরশু দিনকে রাত্রিবেলা ডিনারের সাথে আর কি কি খেয়েছিলে, তৎক্ষণাৎ কি বলতে পারবে এক্ষুনি যে আমি এই খেয়েছিলাম পরশু দিন? পারবে না। যদি বলো আজকে ধরো এক্ষুনি ডিনার করলে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ডিনারে কি কি খেলে, তুমি বলতে পারবে ভাত ডাল মাছ, ঠিক আছে মাছ মাংস বলতে পারবে, কারণ সেটা তোমার চেতন মনের মধ্যে রয়েছে। পরশু রাত্রে কি খেয়েছো সেটাকে তুমি বলতে গেলে একটু ভাবতে হবে, হ্যাঁ যে এই খেয়েছিলাম, তো সেটা তোমার অবচেতন মন বা প্রাক চেতনের মধ্যে আছে। তোমাকে বলা হলো 2019 সালের 8 তারিখ জুলাই মাসের তুমি রাত্রে ডিনারে কি খেয়েছিলে, সম্ভব বলা? বলো, বলতে পারবে? তুমি যদি কোথাও লিখে না রাখো, ভেবে বলতে পারবে? আমরা কেউ পারবো না। সেটা আমাদের অচেতন মনের মধ্যে চলে গেছে। অর্থাৎ অচেতন মনের মধ্যে যে ধারণা থাকবে সেগুলো আমরা পুনরুদ্রেক করতে পারি না, সেগুলোকে আমরা পুনরায় মনে করতে পারি না। অবচেতন মন বা প্রাকচেতন মনের মধ্যে যেসব জ্ঞানগুলো থাকে সেগুলোকে আমরা তৎক্ষণাৎ মনে আনতে না পারলেও কিছুটা চেষ্টা করে মনে করতে পারি, অর্থাৎ অবচেতন মন থেকে চেতন মনে তুলে আনতে পারি। কিন্তু অচেতন মন থেকে চেতন মনে কোনো জিনিস তুলে আনা যায় না, এটা সম্পূর্ণ ভুলে যাই আমরা। যেমন এটা বললাম যে 2019 সালের আজকের দিনে তুমি কি কি খেয়েছিলে রাত্রের খাবারে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর চেতন মন কি, যা কিছু তোমার তৎক্ষণাৎ মনে আছে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার গ্রাম বা শহরের নাম, তোমার ঠিকানা, তোমার মোবাইল নাম্বার, তোমার গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার, যা কিছু তোমার বর্তমানে মনে রয়েছে, অর্থাৎ জিজ্ঞেস করলে তুমি ঝরঝর করে বলে ফেলবে, সেগুলো সব চেতন মনের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো মনের আমাদের এই তিনটে ভাগ, এটা কে করেছেন? ফ্রয়েড করেছেন। তো আমাদের মনকে তিনটি স্তরে কে ভাগ করেছেন? অ্যান্সার হবে ফ্রয়েড। এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এবার তিনি কি বললেন, এই যে আমাদের মনের তিনটে ভাগ রয়েছে, এই তিনটে স্তরে তিন প্রকারের শক্তি রয়েছে। এক প্রকার শক্তির নাম হচ্ছে ঈদ, এটাকে বাংলাতে বলা হয় ইদম। একটা হচ্ছে ইগো, এটাকে বাংলাতে বলা হচ্ছে অহম। আর একটা হচ্ছে সুপার ইগো, এটাকে বাংলাতে কি বলা হচ্ছে? অধিসত্তা। ঠিক আছে, অধিসত্তা। ইদম, অহম এবং অধিসত্তা, এই তিনটে শক্তির কথা তিনি বললেন। এবার এই তিনটে জিনিস কি আমাদেরকে দেখতে হবে। তো প্রথম আছে ঈদ বা ইদম সম্পর্কে। তো এই যে ঈদ, আমাদের মনের মধ্যে যত বদলার ভাবনা, যত হিংসার ভাবনা, সে কিছু যা যা আসে সবগুলো কিন্তু এই ইদম বা ঈদ থেকে আসে। ঠিক আছে, ইদম বা ঈদ থেকে আসে, বোঝা গেল? তো আমাদের মনের আদিম কামনা বাসনা, সেই সমস্ত কিছুর গোড়া হচ্ছে এই ঈদ। কারোর ক্ষতি চাইছো, কাউকে হিংসা করছো, কাউকে মারতে চাইছো, সমস্ত কিছু এই যে চিন্তা, সেটা আমাদের মনের ঈদ নামক শক্তি কিন্তু আমাদের মনে উদ্রেক করাচ্ছে। দেখো, আমাদের আদিম কামনা বাসনা প্রভৃতিগুলি অচেতন স্তরে সক্রিয় অবস্থায় বর্তমান। এগুলো ক্রমাগত ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করে। অচেতন এই আদিম প্রভৃতিগুলোকে ফ্রয়েড ইদম নাম দিয়েছে। অর্থাৎ আমাদের মনে সবসময়, আমাদের মনের মধ্যে কিছু খারাপ ভাবনা থাকে, ঠিক আছে, খারাপ ভাবনা থাকে। তো সেই সমস্ত খারাপ ভাবনাগুলোকে আমরা লাগাম টানি। ঠিক আছে, তোমার মনে হতেই পারে তুমি কাউকে একটা প্রচন্ড হিংসা করো, তোমার মনে হতেই পারে তাকে হত্যা করে দেওয়ার কথা, কিন্তু এই খারাপ ভাবনাটাকে তুমি পারো না, সমাজে কে কি বলবে, পুলিশে তোমাকে ধরে নিয়ে যাবে ইত্যাদি ভয়ে। তো এই যে ঈদ, সে কি, সে সমাজের কারো ধার ধারে না। ঠিক আছে, সে নিজে যেটা চায় সেটা চায়, মানে চায়, সে কি হবে ভবিষ্যৎ সম্পর্কে, নিয়ম কানুন সম্পর্কে কিচ্ছু ধার ধারে না। ওকে, আচ্ছা দেখো, ইদম কি? ইদম হচ্ছে প্রকৃতিতে আদিম এবং বন্য সমস্ত খারাপ গুণ ইদমের মধ্যে আছে, 1%ও ভালো নেই, এবং এমন কোনো খারাপ গুণ নেই যেটা ইদমের মধ্যে নেই। ঠিক আছে, ঠিক আমাদের পাকিস্তানের মতো। দ্বিতীয়ত কি, দেখো, চেতন মনের অসামাজিক ইচ্ছা ও প্রবৃত্তিগুলো আশ্রয় নেয় এখানে এসে। বোঝা গেল? চেতন মনে যত অসামাজিক ইচ্ছা আছে, তোমার মনের এমন কিছু একটা ইচ্ছা আছে যেটা তুমি করতে চাও, কিন্তু সেটা করতে পারো না এই ভয়ে যে সমাজে মানুষজন কি বলবে তোমাকে। ঠিক আছে, সমাজে মানুষজন কি বলবে তোমাকে, তো এইটার ভয়ে তুমি সেই কাজটা করতে পারছো না। তো সেই জিনিসটা কিন্তু ঈদ মানে না। ঈদ কি বলে? ঈদ তোমাকে সবসময় বলবে যে যা, কাজটা করে ফেল, সমাজে কে কি বলছে তোমাকে ধার ধারার দরকার নেই, তোমাকে ভাবারও দরকার নেই।
ঠিক আছে। তো চেতন মনের সমস্ত অসামাজিক ইচ্ছা, অসামাজিক ইচ্ছা মানে কি, যে ইচ্ছাটা তোমার রয়েছে কিন্তু সমাজের মানুষ তোমাকে অসামাজিক বলবে বলে করতে পারছো না, সেই ইচ্ছাটাকে অসামাজিক ইচ্ছা বলা হয়। তো এই ইচ্ছা প্রভৃতিগুলোকে আশ্রয় নেয় এই ঈদের মধ্যে। সে সমাজের শিক্ষা বা নীতির ধার ধারে না, ঠিক আছে। আচ্ছা, ইগো, পরবর্তীতে আসি ইগো। ইগোর আগে আসি সুপার ইগোতে। তো সুপার ইগো কি, ঈদের সম্পূর্ণ বিপরীত, 360 ডিগ্রি অপোজিট। ইগো হচ্ছে সুপার ইগো হচ্ছে সব থেকে ভালো মানুষ, যেটাকে ফ্রয়েড সাধু বা সেইন্টের সাথে তুলনা করেছেন, আর ঈদকে ডেভিল বা দানবের সাথে তুলনা করেছেন, ঠিক আছে। তো এই ইগো কি বলছে, ইগো বলছে সমাজের এক চুল যেন ক্ষতি না হয় কোনো কিছু, তোমার উপরে যেন কেউ কোনো রকম বাজে কথা, বাজে মন্তব্য, বাজে কমেন্ট করতে না পারে। তুমি এমন কোনো কাজ করবে না যেটার জন্য তোমাকে সমাজে হাসার পাত্র হতে হয় বা সমাজে কটূক্তি শুনতে হয়, ঠিক আছে। এর সবসময় তোমার ভালো চাইবে সুপার ইগো। আর ঈদ সবসময় তোমার কি ভালো খারাপ সেটা বুঝবে না, সে সবসময় ঈদ চাইবে, সে যেটা চাইবে সেটাই যেন হয়, আত্মতৃপ্তি চাইবে সবসময়। আচ্ছা, সুপার ইগো কি বলছে দেখো, শিশুর অহমের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তার কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে অধিসত্তা গঠিত হয়। ভালো করে দেখো, অহম অর্থাৎ ইগো থেকে কিন্তু সুপার ইগো তৈরি হয়। ওকে, একদম বাচ্চা বয়সে প্রথমে ঈদ যেটা, সেটা জন্ম অবস্থাতেই থাকে মানুষের মধ্যে, প্রতিটা শিশুর মধ্যে ঈদ থাকে। পরবর্তীকালে ইগো তৈরি হয় এবং ইগোর কিছুটা অংশ থেকে সুপার ইগো শেষে তৈরি হয়। তো এই যে সুপার ইগো, সেটা ইগোর কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় এবং এটা নীতিবোধের দ্বারা পরিচালিত হয়। ওকে, নীতিবোধের দ্বারা পরিচালিত হচ্ছে সুপার ইগো। এবং অবাঞ্ছিত কাজের জন্য অহংকে তিরস্কার করে। কিভাবে তিরস্কার করে পরবর্তীতে বলছি। ফ্রয়েড অধিসত্তা নাম দিয়েছেন এটার। আমাদের বিবেকের কেন্দ্রস্থলে আছে অধিসত্তা এবং এটি হলো মনুষ্যত্বের চরম উন্নতি। বোঝা গেল? দেখো, শিশুর সৎ জীবনযাপন, শিক্ষা, সামাজিক বিধিনিষেধ, পিতামাতা, শিক্ষকের কাছ থেকে অর্জন করা নীতি, এই সমস্ত কিছু আমাদের সুপার ইগো বা অধিসত্তার অন্তর্ভুক্ত। আচ্ছা, ইগো, ঈদ এবং সুপার ইগো জানলাম, এবার ইগোটা দেখো। ধরো ঈদ কি চাইছে, সব সময় সমাজের ক্ষতি করতে চাইছে। যে তুমি চাইছো কি, ওর সাইকেলটা তোমার খুব পছন্দ হয়েছে, তো সেই টাইমে তুমি সেটাকে চুরি করে নিতে চাইছো, সেটা হচ্ছে ঈদ। সুপার ইগো কি বলছে, যে কখনো না, এটা ভুল কাজ, অন্যায় কাজ, এটা হচ্ছে সুপার ইগো। আর এই দুইয়ের মধ্যে বা যখন দোটানা পড়ছে, তুমি করবে কি করবে না, এই যখন ঝামেলা তৈরি হচ্ছে, সেই ঝামেলার মিটমাট পড়ছে কে, ইগো। দেখো, জন্মের সময় শিশুর ব্যক্তি সম্পূর্ণরূপে ইদমের দ্বারা আচ্ছন্ন থাকে। শিশু যত বড় হতে থাকে ততই তার অহম পুষ্ট হতে থাকে। অহমের কিছুটা অংশ অচেতন, চেতন অংশটি বাস্তবের সঙ্গে সংযোগ রেখে চলে, যাকে ইগো বলা হয়। ওকে, তো মনে রাখবে, ইগো বাস্তবতার নীতি দ্বারা এটা চলে। বাস্তবে কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে, সেই কাজটা কিন্তু ইগো ঠিক করে। ঈদ ধরো বলছে যে সাইকেলটা চুরি করে নিতে, সুপার ইগো কি সময়তেই মানা করবে। ঈদ যেটাই বলবে, ভালো বা খারাপ যাই বলুক, সুপার ইগো সবসময় মানা করবে। আর ইগো আগে বিবেচনা করবে যে ঈদ যেটা বলছে সেটা করলে আমাকে সমাজে খারাপ বলবে কিনা মানুষজন। যদি দেখে খারাপ বলবে না, তাহলে ঈদের সেই কাজটাকে করার পারমিশন দেবে। আর যদি সে বুঝতে পারে যে খারাপ বলবে, তাহলে কখনোই পারমিশন দেবে না। এবার যদি ইগো কখনো ঈদের ভুল কাজে পারমিশন দিয়ে ফেলে, তখন ইগোকে কি করবে, তাচ্ছিল্য করবে কে, সুপার ইগো। বোঝা গেল? অর্থাৎ আমাদের মনে তখন কষ্ট হবে যে কেন আমি এই কাজটা করলাম। বোঝা গেল? দেখো, ইগো সবসময় ঈদ এবং সুপার ইগোর মধ্যে সাম্যতা নিয়ে আসে, ইকুয়ালিটি নিয়ে আসে সবসময়। আচ্ছা, এবার দেখো, একটা গল্প দিয়ে আমরা এই ঈদ ইগো এবং সুপার ইগোকে বুঝি। খুব ভালো করে গল্পটা শোনো। দেখো, কোনো একটা বাড়ির উঠানে বসে একজন মা তার দুই সন্তানকে ভাত খেতে দিয়েছেন। বোঝা গেল? এদের একজন তার নিজের সন্তান এবং অন্যজন সৎ সন্তান। আশেপাশের কিছু প্রতিবেশীও রয়েছে সেই উঠোনের মধ্যেই, তারা কিন্তু এই ভাত খেতে দেওয়াটা দেখছে। দেখো, তরকারি হিসাবে মাছের একটি বাটি রয়েছে, যেখানে রয়েছে মাছের একটি মাথা এবং অন্যটি লেজ। একটা মাছের মাথা রয়েছে, একটা লেজ রয়েছে। তো এখন খুব স্বাভাবিকভাবেই মায়ের মনে কাজ করবে কি, যে মাথাটা তার নিজের সন্তানকে দিতে এবং যে মাছের লেজ সেটা তার সৎ সন্তানকে দিতে। কিন্তু ঠিক সেই টাইমে দেখো, তার মায়ের মনে এটাও কাজ করছে যে প্রতিবেশীরা দেখছে, সমালোচনা করতে পারে। তো সে যদি মাথাটা নিজের সন্তানকে দিয়ে লেজটা সৎ সন্তানকে খেতে দেয়, তাহলে প্রতিবেশীরা কি বলবে, যে দেখ, নিজের সন্তান বলে বেশি ভালোবাসে, সেজন্য আর ওটা সৎ সন্তান বলে ওকে লেজ খেতে দিল বা ছোট মাছের টুকরোটা দিল, তাই না? তো সেই সমালোচনার ভয়ে মা কি করলো, তখন ঠিক উল্টো কাজটা করলো। ঠিক আছে, মাথাটা তার সৎ সন্তানকে খেতে দিলেন এবং লেজটা তার আপন সন্তানকে খেতে দিলেন। ঠিক আছে, দেখো, মাথা তার সৎ সন্তানকে খেতে দিল এবং লেজটা তার আপন সন্তানকে খেতে দিল। এখানে মায়ের ঈদ কাজ করেছিল। এবার ব্যাখ্যাতে আসি, গল্প হয়ে গেছে। দেখো, এখানে মায়ের ঈদ কাজ করেছিল প্রথমে, যে ঈদ কি বললো, যে ওটা তো নিজের সন্তান, তুই ওকে মাছের মাথাটা খেতে দে, আর ওটা তো সৎ সন্তান, ওকে মাছের ছোট টুকরো লেজটা দে। ঠিক আছে, অর্থাৎ এই খারাপ, এটা খারাপ তো স্বাভাবিকভাবে দেখতে গেলে। তো এই যে ধারণাটা মায়ের মনে ঈদ কি করেছিল, ঈদ জাগিয়েছিল।
ঠিক আছে। আচ্ছা, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে প্রতিবেশীরা সমালোচনা করবে এই ভয়ে তিনি তার সন্তানকে, সৎ সন্তানকে মাথাটা কিন্তু খেতে দিল। এবং এক্ষেত্রে এখানে তার সুপার ইগো কাজ করেছে। সুপার ইগো কি বলেছে, যে যদি তুই ঈদের কথা শুনে তোর ছেলেকে মাছের মাথা খেতে দিয়েছিস এবং তোর সৎ সন্তান যে রয়েছে তাকে মাছের লেজ খেতে দিয়েছিস, তাহলে যারা দেখছে তোর খেতে দেওয়া তারা কিন্তু সমালোচনা করবে, তোকে খারাপ বলবে। সেই কারণে সুপার ইগো তখন কি বললো, যে তোর সৎ সন্তান যে রয়েছে তাকে মাছের মাথা খেতে দিতে এবং নিজের সন্তানকে লেজা খেতে দিতে। এবার সেই মতো সে বাধ্য হয়ে খেতে দিয়েছে। কিন্তু সেই মাটার বাড়ি গিয়ে কিন্তু আফসোস হবে যে আমার নিজের ছেলেটাকে প্রতিবেশীরা ছিল বলে মাছের মাথাটা খেতে দিতে পারলাম না, এটা। তো এইবার দেখো, ঈদের কাজকে না করে সুপারিগোর মতো সে কাজ করেছে খেতে দেওয়ার সময়। তার সৎ সন্তানকে ভালো মাছ খেতে দিয়েছে, নিজের সন্তানকে মাছের খারাপ অংশ খেতে দিয়েছে। পরে গিয়ে এবার কিন্তু তার আফসোস হবে যে আমি নিজের সন্তানকে ভালো মাছের টুকরোটা খেতে দিতে পারলাম না। এই যে আফসোসটা হচ্ছে, সেই আফসোসের কারণে মনের মধ্যে একটা দোটানা অবস্থা তৈরি হচ্ছে। এই সময়ে কাজে লাগবে ইগো। দেখো, ইগো সেই মাকে তখন রাতে স্বপ্ন দেখাবে যে সে তার আপন সন্তানকে এর চেয়ে বড় একটি মাছের মাথা তুলনামূলক ভালো ওর থেকেও দিয়ে খাওয়াচ্ছে। বা তখন বোঝাবে যে ঠিক আছে, এই দিন যদি ওর সৎ সন্তান যখন স্কুলে যাবে সেদিন ও নিজের সন্তানকে লুকিয়ে ঘরের মধ্যে একটা বড় মাছের মাথা খাওয়াবে। তো এটার মাধ্যমে ইগো কি করলো, তার মনে ওই যে একটা কষ্ট হচ্ছিল যে প্রতিবেশীদের ভয়ে আমার নিজের ছেলেটা ভালো মাছটা খেতে পেলো না, সেই জিনিসটাকে সামাল দিল। বোঝা গেল? এবার বলো কোনো রকম সমস্যা আছে কিনা এটাতে? ঈদ ইগো সুপার ইগোতে কোনো রকম সমস্যা আছে? বলো। ভেরি গুড। আগের ইয়ারের এক্সাম্পলটা দিন। আগের ইয়ারের এক্সাম্পল, ও সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা না? ঠিক আছে, ওটা ওই পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো, আমার কাছে আছে। যদি মনে হয় ওয়াহিদা ওটা সহজ লাগছে ওটাও পড়বে, ঠিক আছে। আচ্ছা, সুপার ইগোটা ভালো, ঈদটা খারাপ, একদম। আর যে ইগো সেটা হচ্ছে ভালোও নয় খারাপও নয়, সে দুধে ভাতে। ওকে, সমস্যা নেই, ভেরি গুড। বেশ, এখান থেকে আশা করি প্রশ্ন মিডিয়াম, পারবে। হ্যাঁ বলো সৌভিক, বলো। মিডিয়াম ইগোটা, হ্যাঁ, কিছু বলছো, বুঝতে পারলাম না। ইগোটা মিডিয়াম। হ্যাঁ, ইগোটা হচ্ছে মিডিয়াম, একদম তাই। ওর কাজ হচ্ছে সমঝোতা করা। ঝামেলা লাগলে, পাড়াতে যেমন দুই দলের মধ্যে ঝামেলা লাগলে একজন এসে সমঝোতা করে, ঠিক সেরকম। বেশ, ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাক।